হরে কৃষ্ণ। পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? 25 মার্চ 2025 মঙ্গলবার নাকি 26 মার্চ বুধবার? কেউ বলছে মঙ্গলবারের ব্রত, কেউ বলছে 26 তারিখ বুধবারের ব্রত। আসলে কোন দিন এই ব্রত পালন করতে হবে আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব এবং এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্যকতা সম্পর্কে আমরা শ্রবণ করব এবং এই ব্রতের পরদিন সকালের পারণের সময়সূচি সারা বিশ্বের 151টি স্থানের পরদিন সকালের পারণের সময়সূচি আজকে আলোচনার শেষের দিকে দেওয়া থাকবে। তো এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত পাপমোচনী একাদশী ব্রত অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, কিন্তু কোন দিন ব্রত পালন করতে হবে, 25 তারিখ নাকি 26 তারিখ, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এই ব্রতের যে মাহাত্ম্য সেটিও অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে একজন নারী পুরুষের মধ্যে, ছেলে মেয়ের মধ্যে যেরকম ভাবে কামের প্ররোচনায় অধঃপতন হতে পারে, সে মুনি হলেও, ঋষি হলেও, সে ব্রহ্মচারী সন্ন্যাসী হলেও তার যে অধঃপতন হতে পারে সেই বাস্তব দৃষ্টান্ত আমরা শ্রবণ করব এই একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে। তো সেই কারণে সকলকেই আমাদেরকে সর্বদাই সচেতন থাকতে হবে এবং প্রতিদিন ভগবানকে প্রার্থনা করতে হবে, গুরুদেবেনকে প্রার্থনা করতে হবে যেন আমরা সর্বদা গুরুদেবের কৃপায়, ভগবানের কৃপায় প্রতিনিয়ত হরিনাম জপ কীর্তন, শাস্ত্র অধ্যয়ন, সাধুসঙ্গ এবং সর্বদা নিজেকে ব্যস্ত রাখা, ভগবানের সেবায় ব্যস্ত রাখার মাধ্যমে যেন আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি, কামেনী কাঞ্চনের দ্বারা এই যে অধঃপতন থেকে যেন আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি। এটি একটি বিশেষ মেসেজ এই একাদশী ব্রতের মাহাত্ম্য থেকে আমরা শ্রবণ করব। কিন্তু প্রথমে আমরা জেনে নিই যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে এবং কেন ভারতে বাংলাদেশে 26 তারিখ ব্রত, এর কারণ কি, কেন দশমী বিদ্যা হচ্ছে, আসলেই দশমী যুক্ত হচ্ছে কিনা, কখন একাদশী তিথি শুরু হচ্ছে, কখন একাদশী তিথি সমাপ্ত হচ্ছে এবং দশমী তিথি থাকছে কিনা, ব্রাহ্ম মুহূর্ত কখন শুরু হচ্ছে, সেই সময়সূচি আমরা কিন্তু প্রদান করব এবং বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী আমরা দেখব যে আসলেই ভারত বাংলাদেশে কোন দিন ব্রত পালন করতে হচ্ছে। তো কোন কোন স্থানে 25 তারিখ ব্রত পালন করতে হবে আর কোন কোন স্থানে 26 তারিখ ব্রত পালন করতে হবে, চলুন আমরা সেই বিষয়টি জেনে নিই। তো যে সকল স্থানে 25 মার্চ 2025 ব্রত পালন করতে হবে, যে সকল স্থানে মঙ্গলবারে ব্রত পালন করতে হবে, সেগুলি হচ্ছে যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন, মধ্যপ্রাচ্যের সকল দেশে দুবাই, আবুধাবি, শহর আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান, সৌদি আরব, লেবানন, বাহরাইন, এই মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত পালন করতে হবে 25 তারিখ মঙ্গলবারে। এছাড়া ইউরোপ মহাদেশের সকল দেশে, রাশিয়া সহকারে ইউরোপ মহাদেশের সকল দেশে, আফ্রিকা মহাদেশের সকল দেশে এবং আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু সহ উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পালন করতে হবে 25 তারিখ মঙ্গলবারে। আর যারা এশিয়া মহাদেশে রয়েছেন, অস্ট্রেলিয়া সহকারে, এশিয়ার ক্ষেত্রে এই ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মায়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে এবং চীন, জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার সকল দেশে ব্রত পালন করতে হবে 26 তারিখ বুধবারে এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের ব্রত 26 তারিখ বুধবারে। তো আমরা জেনে গেলাম যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে, কিন্তু কেন ভারতে বাংলাদেশে ব্রত 26 তারিখ, কেন 25 তারিখ নয়? তো একাদশী তিথি কখন শুরু হচ্ছে? ভারতের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে 25 মার্চ ভোর 5টা 5 ঘটিকায় এবং সমাপ্ত হবে 26 মার্চ ভোর 3টা 45 ঘটিকায়। এখন অনেকে প্রশ্ন হতে পারে, আরে 25 মার্চ ভোর 5টা 5 থেকে একাদশী তিথি শুরু, তাহলে তো 25 তারিখ সারা দিন রাত একাদশী তিথি থাকছে, তাহলে কেন ব্রত পালন করতে হবে 26 তারিখ? এর কারণ হচ্ছে 25 তারিখ দশমী বিদ্যা, দশমী যুক্ত হচ্ছে। আসলে দশমী যুক্ত হচ্ছে কিনা আমরা দেখব। কিন্তু তো বাংলাদেশের সময় অনুযায়ী একাদশী তিথি শুরু হচ্ছে 25 তারিখ ভোর 5টা 35 ঘটিকায় আর সমাপ্ত হবে 26 তারিখ ভোর 4টা 15 ঘটিকায়। কিন্তু ব্রাহ্ম মুহূর্ত সময় কখন? আসলে কি দশমী বিদ্যা হচ্ছে? শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সারা দিন রাত একাদশী তিথি থাকলে একাদশী ব্রত সেদিন পালন করতে হবে সেরকমটি নয়। যেই দিন একাদশী তিথি সম্পূর্ণ ব্রাহ্ম মুহূর্ত স্পর্শ করে 1 মিনিটও দশমী থাকছে না, সেই দিনই একাদশী ব্রত পালন করতে হবে। এটি শাস্ত্র সিদ্ধান্ত। এই সম্পর্কে শাস্ত্র প্রমাণ সহ বিস্তারিত আলোচনা রয়েছে আমরা চ্যানেলে এবং প্রতি বছরই আমরা কিন্তু সেই বিষয়টি আলোচনা করে থাকি। তো চলুন আমরা ব্রাহ্ম মুহূর্তের সময়সূচি দেখে নিই। 25 তারিখ কখন ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে? যারা পশ্চিমবঙ্গে রয়েছেন, কলকাতা সহকারে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্রাহ্ম মুহূর্তের সময় হচ্ছে 25 তারিখ ভোর 3টা 59 ঘটিকায়। তাহলে ব্রাহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর 3টা 59 থেকে, আর একাদশী তিথি শুরু হচ্ছে অনেক পরে ভোর 5টা 5 ঘটিকা থেকে। তার মানে প্রায় 66 মিনিট দশমী বিদ্যা। পশ্চিমবঙ্গে 66 মিনিট দশমী বিদ্যা হওয়ায় 25 তারিখ ব্রত পালন করা চলবে না, 26 তারিখ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে। ত্রিপুরার সময় অনুযায়ী ব্রাহ্মণতে শুরু হচ্ছে 25 তারিখ ভোর 3টা 48 ঘটিকায়। তো সেই কারণে প্রায় 77 মিনিট পর থেকে শুরু হচ্ছে একাদশী তিথি, 77 মিনিট দশমী বিদ্যা ত্রিপুরাতে। তো সেই কারণে ব্রত পালন করতে হবে 26 তারিখ। যারা অসমে রয়েছেন, অসমের ক্ষেত্রে ভোর 3টা 45 ঘটিকা থেকে ব্রাহ্মণত্ব শুরু হচ্ছে এবং একাদশী তিথি যেহেতু শুরু হচ্ছে ভোর 5টা 5 ঘটিকা থেকে, তাহলে প্রায় 80 মিনিট দশমী বিদ্যা 25 তারিখ, তাই ব্রত পালন করতে হবে 26 তারিখ। যারা দিল্লিতে
রয়েছেন ভোর 4:43 থেকে শুরু হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, তার মানে প্রায় 22 মিনিট দশমী বিদ্যা। যারা চেন্নাইতে রয়েছেন ভোর 4:33 থেকে শুরু হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, তার মানে প্রায় 32 মিনিট দশমী বিদ্যা। যারা মুম্বাইতে রয়েছেন ভোর 5:02 থেকে ব্রাহ্ম মুহূর্ত এবং 11শী তিথি ভোর 5:05 থেকে, তার মানে 3 মিনিট দশমী বিদ্যা। তো সেই কারণে ভারতের সকল স্থানেই ব্রত পালন করতে হবে 26 মার্চ বিশুদ্ধ সিদ্ধান্ত অনুযায়ী, বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী, ইসকন জিবিসির সিদ্ধান্ত অনুযায়ী। কিন্তু 25 তারিখ দশমী বিদ্যা হওয়ায় ব্রত পালন করা চলবে না। আর বাংলাদেশের ক্ষেত্রে ব্রাহ্ম মুহূর্ত সময় হচ্ছে 25 তারিখ ভোর 4:21 থেকে শুরু হচ্ছে, তার মানে প্রায় 74 মিনিট দশমী বিদ্যা। ভোর 4:21 থেকে শুরু হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত, আর ভোর 5:35 থেকে শুরু হচ্ছে একাদশী তিথি, তার মানে 74 মিনিট দশমী বিদ্যা 25 তারিখ। তাই 25 তারিখ মঙ্গলবারে বাংলাদেশেও ব্রত পালন করা চলবে না, 26 তারিখ বুধবারে সঠিক সিদ্ধান্ত অনুযায়ী ব্রত পালন করতে হবে। এখন আপনার আশেপাশের অনেক লোক অনেক রকম কথা বলবে, এটি স্বাভাবিক, কিন্তু সকলের কথায় কর্ণপাত করলে চলবে না। আপনি নিজে বুদ্ধিমান, সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সঠিকভাবে ব্রত পালন করুন। অবশ্যই ভারত বাংলাদেশের ক্ষেত্রে ব্রত পালন করতে হবে 26 মার্চ বুধবার বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী, ইসকন জিবিসির সিদ্ধান্ত অনুযায়ী। এটি আমার ব্যক্তিগত মত নয়, বিশুদ্ধ পঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী, ইসকন জিবিসির সিদ্ধান্ত অনুযায়ী। ইসকন জিবিসির সিদ্ধান্ত অনুযায়ী সারা বিশ্বে প্রায় 10 কোটিরও বেশি মানুষ সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করেন। তো সেই কারণে আপনারা সঠিক দিনে সঠিকভাবে ব্রত পালন করুন। আমরা জেনে গেলাম যে কোন দিন কোন স্থানে ব্রত পালন করতে হবে এবং কেন ভারতে বাংলাদেশের 26 তারিখ বুধবারে ব্রত পালন করতে হবে। আসলেই কি দশমী যুক্ত হচ্ছে কিনা, দশমী বিদ্যা হচ্ছে কিনা, সেই বিষয়টি আমরা কিন্তু পরিষ্কার হয়ে গেলাম। এখন আমরা আরেকটি বিষয় উল্লেখ করছি যে একাদশী ব্রতের পর দিন অর্থাৎ 27 মার্চ রয়েছে পণতীর্থ স্নান, পণতীর্থ সপ্তগঙ্গা স্নান, মহাবারণী স্নান। তো সেই কারণে এই স্নানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। 27 মার্চ একাদশী ব্রতের পালন করবেন এবং এই মহা স্নান করবেন। পালনের পূর্বেও করতে পারেন, পালনের পরেও করতে পারেন। এই স্নানের সময়সূচি কখন কখন শুরু হচ্ছে, কখন শেষ হবে, কয়টা পর্যন্ত স্নানের সময়সূচি থাকবে এবং স্নানের কি মাহাত্ম্য, স্নানের মন্ত্রাবলী কী কী, এই বিষয়ে কিন্তু আলোচনা রয়েছে আমাদের চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমরা এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা সম্পর্কে শ্রবণ করব এবং আজকের আলোচনা শেষের দিকে দেওয়া থাকবে সারা বিশ্বের পালনের সময়সূচি। এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলেই আপনি সহস্র গাভীদানের ফল লাভ করতে পারবেন। এই ব্রতের মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা শ্রবণ করি। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। এই একাদশী তিথি সকল সুখের আধার, অর্থাৎ প্রকৃত সুখ লাভ করতে পারবেন, সিদ্ধি প্রদান করে আপনি সিদ্ধি লাভ করতে পারবেন এবং পরম মঙ্গলময়, আপনি অবশ্যই মঙ্গল বিধান হবে আপনার। এই একাদশী ব্রত পালনের ফলে সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। এই একাদশী ব্রতের নামকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই একাদশী ব্রত পালনের ফলে সকল পাপ থেকে কেউ মুক্তি লাভ করতে পারে। এবং যদি কেউ কোনো না কোনো কারণে বিবাহ বহির্ভূত সঙ্গ করে ফেলেন, বিবাহ বহির্ভূত আপনার সম্পর্ক থেকে থাকে এবং এর ফলে যে পাপকর্ম হয়েছে এটি কিন্তু মহাপাপ। তো সেই কারণে এই মহাপাপ ফল থেকে আপনি মুক্তি পেতে পারবেন, উদ্ধারপ্রাপ্ত হতে পারবেন এই একাদশী ব্রত সঠিকভাবে সঠিক দিনে পালন করার মাধ্যমে। তো অবশ্যই আপনারা সকলে এই একাদশী ব্রত পালন করবেন। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তো রাজা মান্ধাতার যে জন্ম বৃত্তান্ত ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা গত বছর আলোচনা করেছিলাম। আপনারা বিস্ময়ান্বিত হয়ে যাবেন এই ইতিহাস শুনলে, আমাদের চ্যানেল রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তো লোমশ মুনিকে এই রাজা মান্ধাতা এই একাদশী ব্রত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্র রথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল। এখন শুরু হচ্ছে সেই বিশেষ বিষয়, সেটি হচ্ছে কোনো না কোনোভাবে আপনি ব্রহ্মচারী হতে পারেন, গৃহস্থ হতে পারেন, সন্ন্যাসী হতে পারেন, যে কেউই হতে পারেন, আপনি বিশেষ সাধু হতে পারেন, ভক্ত হতে পারেন, আপনি মুনি ঋষি হতে পারেন, কিন্তু মেয়ের দ্বারা বা কোনো মাতাজির দ্বারা কোনো না কোনো কারণে কোনো না কোনো সময় যে কারোই কিন্তু ফলডাউন হতে পারে, অধঃপতন হতে পারে। তো সেই কারণে সবসময় সতর্ক থাকতে হবে। দেখুন মেধাবী ঋষি কুমারের কি হয়েছিল। মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিসম্পাতের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করছিলেন। বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। কিভাবে এই মেয়েটি তাকে প্রলুব্ধ করতে চাইল। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। কটাক্ষ মানে হচ্ছে চোখের চাহনি। মেয়েরা কিন্তু চোখের চাহনি দিয়ে ছেলেদেরকে মুগ্ধ করে ফেলে, বশীভূত করে ফেলে। আর এর ফলে কি হয়, এর ফলে কিন্তু ভগবান থেকে দূরে চলে যেতে হয়। সেটি হয়েছিল মেধাবী ঋষির ক্ষেত্রে। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব কটাক্ষ দিয়ে যখন বশীভূত করলো, ক্রমে কামপরবশ মুনি ও সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেব ভগবানকে বিস্তৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ায়
মনির বহু বছর অতিক্রান্ত হলো, বহু বছর। মনিকে এই আচার ভ্রষ্ট দেখে সে অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুঘোষা মেধাবী মনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, তুমি প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। দেখুন এই কামের ফলে কি হয়, এই কামাতুর অবস্থায় কি হতে হয়, তখন কিন্তু বাহ্যিক চেতনা থাকে না। মনে ভুলে গেলেন যে তার কত দিন কত বছর অতিবাহিত হয়ে গেছে। তিনি কিন্তু সেটি বিস্তৃত হলেন। তিনি বলছিলেন, এখন তো মাত্র সন্ধ্যাকাল, তুমি সকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। কিন্তু তার তো বহু বছর অতিবাহিত হয়ে গেছে, তার কিন্তু সেই খেয়াল নেই, সেই স্মৃতি নেই। মনের কথা শুনে অভিসম্পাদ ভয়েসী অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, প্রায় 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। 55 বছর 9 মাস 7 দিন দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি, অর্ধেক রাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন তো মাত্র প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে আপনি তা একবার নিজে বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। আর তখন মুনি কিন্তু রেগে গেলেন। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার দুরকারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর অভিসম্পাতে অপ্সরার শরীর কিন্তু বিরূপপ্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপমোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বলেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্ব পাপ দূরকারিণী, সে ব্রত পালনে তোমার এই পেশাদত্ত দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী তিনি নিজেও তার পিতাকে বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। তখন সেই মেধাবী মুনির পিতা চবনমুনি বললেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষে পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী মুনি সেই ব্রত সঠিকভাবে ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন। যারা এই পাপমোচনী একাদশী ব্রত সঠিকভাবে পালন করেন তাদের পূর্বকৃত সকল পাপ থেকে তারা মুক্ত হতে পারেন। এই ব্রত কথা পাঠ করলে বা শ্রবণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয়, 1000 গাভিদানের ফল লাভ হয়। তো এই হচ্ছে এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। তো অবশ্যই আপনারা সঠিকভাবে এই একাদশী ব্রত সঠিক দিনে পালন করবেন এবং আপনার প্রিয়জন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে অনুপ্রাণিত করবেন যেন সকলেই এই ব্রত পালন করে। এবং আমরা দেখতে পাই যে আমাদের চারপাশে অনেকেরই কিন্তু এই ঘটনাগুলি কিন্তু ঘটছে, অনেকের জীবনেই হচ্ছে, আপনার আশেপাশে অনেকের ক্ষেত্রে হচ্ছে। তো সেই কারণে তাদেরকেও আপনারা এই মেসেজটি পাঠাতে পারেন যে শাস্ত্রে যে মেসেজটি আমাদেরকে দেওয়া হয়েছে অবশ্যই যেন আমরা একাদশী ব্রত পালন করি। এর ফলে আমরা কিন্তু পূর্বকৃত সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবো এবং ভবিষ্যতে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে যেন আমরা এই ধরনের বিষয়ে প্রলুব্ধ না হয়ে যাই। আমরা যেন এই কামিনী কাঞ্চনের প্রতি আমরা যেন ধাবিত না হই। ছেলে মেয়ের প্রতি, মেয়ে ছেলের প্রতি, নারী পুরুষের প্রতি, পুরুষ নারীর প্রতি যে এই কামবানে পীড়িত হয়ে যে তাদের যে অধঃপতন হয় সেটির প্রতি আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন আমরা কখনোই মায়ার দ্বারা বিচলিত না হয়ে পড়ি। তো সেই কারণে ভগবানের চরণকমলে আমাদেরকে শরণাগত থাকতে হবে, গুরুদেবের নিকট প্রার্থনা করতে হবে। গুরুদেবের নিকট প্রার্থনার মাধ্যমে ভগবানের নিকট প্রতিদিন সকালে প্রার্থনা করবেন প্রার্থনার মাধ্যমে, এবং নিজেকে অবশ্যই ব্যস্ত রাখতে হবে, ভগবানের সেবায় ব্যস্ত রাখতে হবে, নিজেকে বিভিন্ন কর্মে কাজে ব্যস্ত রাখতে হবে। শাস্ত্র অধ্যয়ন, হরিনাম জপ কীর্তন, সাধু সঙ্গ প্রভৃতির মাধ্যমে ব্যস্ত রাখার মাধ্যমে আমরা কিন্তু নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। তো এই হচ্ছে এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা সকালে পালন করবেন। এখানে সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া হয়েছে, সারা বিশ্বের 151টি স্থানের ব্রতের তারিখ, আবারও বলছি ব্রতের তারিখ এবং ব্রতের পরদিন সকালের পালনের সময়সূচি দেওয়া হয়েছে। অবশ্যই আপনারা সঠিকভাবে সঠিক সময়ের মধ্যে পালন করবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।